Assalamualaikum. Welcome to One Man Educate ইউটিউব চ্যানেল। আজকে আমি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ অর্থাৎ চর্যাপদ নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের যুগ বিভাগ হিসেবে তিনটি ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই তিনটি যুগে নিয়েই মূলত বাংলা সাহিত্য রচনা। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ অত্যন্ত ক্ষুদ্র এবং বেশি কিছু আলোচনার বিষয় নেই। এই প্রাচীন যুগে মূলত একটি সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়, সেটি হচ্ছে চর্যাপদ বা চর্যা বিনশ্বর। সেই চর্যাপদ নিয়ে আমরা আলোচনা করব। চর্যাপদ মূলত বাংলা সাহিত্যের প্রাচীন সাহিত্যিক নিদর্শন এবং প্রথম দিকে এটিকে প্রাচীন সাহিত্যের বাংলা সাহিত্যের নিদর্শন কিনা এই নিয়ে অনেক যুক্তি তর্ক এবং অনেক মতভেদ এবং বিতর্ক ছিল। পরবর্তী সময়ে এটি প্রমাণিত হয় যে চর্যাপদই হচ্ছে বাংলা সাহিত্যের আদি রূপ। বাংলা সাহিত্য বা বাংলা ভাষার বয়স বলা যায় 1000 বছর এবং বাংলা ভাষার সৃষ্টি লগ্ন থেকেই মূলত বাংলা সাহিত্য রচনা শুরু হয় এবং সেই সাহিত্য রচনা প্রাথমিকভাবে বা প্রথম যুগে যে সাহিত্য রচনা করা হয় সেটি হচ্ছে চর্যাপদ। এর চর্যাপদ বর্তমান সময়ে যে সাহিত্য রচনা করা হয় ঠিক তেমনটি ছিল না। এটি ছিল মূলত এক ধরনের ধর্মচর্চা ভিত্তিক একটি সাহিত্য চর্চা। তখন সাহিত্য চর্চার উদ্দেশ্যে সাহিত্য লেখা হয়নি, মূলত ধর্মচর্চাকে ধর্মের যে গুরুতত্ত্ব বা ধর্মের যে অত্যন্ত আধ্যাত্মিক বিষয়গুলোকে গান আকারে প্রকাশ করার জন্য সেই সময়কার বৌদ্ধ ধর্মের যে সহজিয়ারা ছিলেন তারাই মূলত এগুলো পংক্তি আকারে লিখেছে বা গান আকারে লিখেছে। তো যাই হোক, এই এই গানগুলি মূলত হচ্ছে বাংলা সাহিত্যের আদি রূপ, যেটাকে আমরা বলি চর্যাপদ। তো সেই চর্যাপদ নিয়ে আমরা প্রশ্ন উত্তর আকারে কিছু প্রশ্ন জানবো, যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত। জানার জন্য জানতে হবে। তাছাড়া আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাতে আমরা অংশগ্রহণ করি, বিশেষ করে বিসিএস, অন্যান্য নন ক্যাডার পরীক্ষা, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিকেল, এই জাতীয় পরীক্ষাগুলোতে এই বাংলা সাহিত্যে প্রাচীন যুগ থেকে কিছু প্রশ্ন আসে। সঙ্গত কারণে আমি আজকের এই ক্লাসটি আয়োজন করেছি। আশা করি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা বাংলা সাহিত্যের চর্যাপদ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবো। আশা করি সেগুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে এবং যারা অলরেডি এই বিষয়গুলো জানে তাদের জন্য একটা বেটার রিভিশন হয়ে যাবে। তো আমি তারপরে বলবো যে চর্যাপদ সম্পর্কে আমি যতটুকু পেরেছি উপস্থাপন করেছি এবং বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন আলোকে করেছি। সো এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। এই জাতীয় কোয়েশ্চেন্সগুলো বারবার পরীক্ষায় আসে। তো ধন্যবাদ সবাইকে। আর আরেকটি কথা বলে নিই, যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? এখন নিচে অপশন দেওয়া থাকবে 4টি। কোনটি প্রাচীন নিদর্শন আমরা চুজ করব? ক নিরঞ্জনের রুষ্মা, খ দোহা কোষ, গ গোপীচন্দ্রের সন্ন্যাস, ঘ ময়নামতির গান। এই 4টির মধ্যে আসলে আমরা কোনো জায়গাটাতেই কিন্তু চর্যাপদ দেখতে পাচ্ছি না, কিন্তু শুধু দোহা কোষ আছে। দোহা কোষটাই মূলত হচ্ছে এই অপশনগুলোর মধ্যে সঠিক আনসার। কারণ হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপালের রাজ দরবার থেকে চর্যাপদের পুঁথিটা সংগ্রহ করেন, তার সঙ্গে তিনি আরও 2টি পুঁথি সংগ্রহ করেন, সেগুলো হচ্ছে ডাকানর্ভ ও দোহা কোষ। সেই অর্থে আমরা এই অপশনগুলোতে যেহেতু চর্যাপদের কথা উল্লেখ নাই, সো আমরা উত্তর লিখব দোহা কোষ। আনসার খ দোহা কোষ। কোয়েশ্চেন 2, সবচেয়ে বেশি চর্যা পাওয়া যায় কোন কবি? চর্যাপদ লিখেছেন অনেক কবি মিলেই,
এবং সেই কবিদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা বা গান লিখেছেন যে কবি তিনি কে? আমরা অপশনগুলো দেখে নিই। বসুকোপা, কান্নপা, শবরপা, লুইপা। তাহলে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন বা গান লিখেছেন এই চর্যাপদে তিনি হলেন কান্নপা। তার লেখা কবিতা বা পাঠ বেশি পাওয়া যায়। কোয়েশ্চেন 3, চর্যাপদ কোন ছন্দে লেখা? বাংলা সাহিত্যের কবিতা রচনার ক্ষেত্রে কবিরা সাধারণত অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ইত্যাদি ছন্দে লিখে থাকেন। সেই সেই সান্দিক বা মেট্রিক ডিসকাশনে বা মেট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে কোন ছন্দে লেখা ছিল এই প্রাচীন গ্রন্থটি চর্যাপদ? আমরা দেখি অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অমিত্রাক্ষর ছন্দ। উত্তর হবে খ, মাত্রাবৃত্ত। অর্থাৎ চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছিল। কোয়েশ্চেন 4, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আসলে তো অনেক আগেই লেখা হয়েছিল, হাজার বছর আগে, কিন্তু আমরা তো জানতাম না যে এটা বাংলা সাহিত্যের আদি গ্রন্থ। মূলত অনেক দিন পর এটি আবিষ্কৃত হয় এবং প্রমাণ করা হয় যে এই চর্যাপদই হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তাহলে কত সালে এটি আবিষ্কার করা হয়? এটি আবিষ্কার করা হয় 2007 সালে, 1907 সালে, 1904 সালে, 1916 সালে। আনসার হবে 1907 সালে। অর্থাৎ 1907 সালে এই চর্যাপদের যে মূল গ্রন্থটি বা পুঁথিটি আবিষ্কার করা হয়। কোন আদি কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? চর্যাপদে যারা লিখেছেন যে সমস্ত কবি তাদেরকে আমরা আদিকবি বলছি। এই আদিকবি বা প্রথম বাংলা সাহিত্যের কবি তাদের মধ্যে কোন আদিকবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন? যারা লিখেছেন তাদের মধ্যে একজন নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন। তিনি হচ্ছেন গোবিন্দ দাস, কায়কোবাদ, কান্নপা, বসুকোপা। আনসার হবে বসুকোপা। এই বসুকোপা এই কবি মূলত নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন। পা শব্দটি আসলে পাদ বা কবি হিসাবে ব্যবহার করা হয়। পা এটা সম্মানার্থে ব্যবহার করা হয়। কোয়েশ্চেন 6, হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি বলেছেন? হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি বলেছেন? অর্থাৎ চর্যাপদের আদি কবি অর্থাৎ প্রথম কবি কাকে বলেছেন? কান্নপা, টেন্ডনপা, লুইপা আর হচ্ছে বসুকোপা। তিনি কাকে আদিকবি বলেছেন? প্রশ্ন হচ্ছে কাকে তিনি আদিকবি বলেছেন? আমরা আনসারটা দেখে নেব। তিনি বলেছিলেন লুইপাকে তিনি আদিকবি বলেছিলেন। অর্থাৎ লুইপা হচ্ছে চর্যাপদের আদি কবি। পরের প্রশ্ন, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? আসলে চর্যাপদ বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন গ্রন্থ, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড থেকে এই প্রাচীন গ্রন্থটি আবিষ্কার করা হয়নি। এটি আবিষ্কার করা হয়েছিল কোথা থেকে? আমরা অপশনগুলো দেখে নিই। বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে, খ আরাকান রাজ গ্রন্থাগার থেকে, গ নেপালের রাজ গ্রন্থশালা থেকে, ঘ সুদূর চীন দেশ থেকে। আসলে আনসার হবে গ নেপালের রাজ গ্রন্থশালা থেকে। অর্থাৎ নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করা হয়েছিল। আসলে হরপ্রসাদ শাস্ত্রী এই পণ্ডিত ব্যক্তি বাংলা সাহিত্যের আদি গ্রন্থ অনুসন্ধানে তিনি কয়েকবার নেপালে যান, তারপর তিব্বতে যান, প্রথমবার, দ্বিতীয়বার এভাবে কয়েকবার যান এবং তৃতীয়বারের বেলায় মূলত তিনি সফল হয়েছিলেন এবং এই প্রাচীন গ্রন্থটি তিনি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। কোয়েশ্চেন 7, বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদে আবিষ্কারক। আসলে চর্যাপদ কিন্তু আমরা আবার একটু জেনে নিই, চর্যাপদ বেসিক্যালি কোনো একক কবির লেখা কোনো কবিতার বই নয়। আসলে অনেকগুলো কবি, ঠিক কবিও না, ধর্ম চর্চাকারী সাধক ব্যক্তিরা
তারা যে ধর্মচর্চা করতে গিয়ে তারা কিছু গান লিখেছিলেন, সেই গানের সংকলনটাই হচ্ছে, কতগুলো গানের একটা সংকলন বা কম্পাইলটি হচ্ছে এই চর্যাপদ। তো প্রথম কাব্য সংকলন এর আবিষ্কারক কে? তো সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা অপশন দেওয়া আছে, আরেকটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, গ হরপ্রসাদ শাস্ত্রী, ঘ ডক্টর সুকুমার সেন। ওনারা সবাই বাংলা সাহিত্যে অনবদ্য অবদান রেখেছেন। তারা সাহিত্যিক, তারা গবেষক, পণ্ডিত ব্যক্তিত্ব। ওনাদের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী, তিনি মূলত এই বাংলা সাহিত্যে আদি নিদর্শন চর্যাপদকে তিনি আবিষ্কার করেছেন। আনসার গ। কোয়েশ্চেন নাম্বার 9, বাংলার প্রাচীনতম গ্রন্থ কোনটি? এবার যদি আমরা নিঃসন্দেহে বলতে পারবো বাংলার প্রাচীনতম গ্রন্থ কোনটি? অপশনগুলো দেখি, শ্রীকৃষ্ণ কীর্তন, মধুমতি, চর্যাপদ, নুরুন্নামা। অবশ্যই আমরা আনসার বলবো গ, চর্যাপদ। কোয়েশ্চেন 10, চর্যাপদে কতজন কবির পদ আছে? আমরা কিছুক্ষণ আগে বললাম যে চর্যাপদ একক কোনো কবির লেখা কবিতা নয়। তাহলে অনেক কবি বা অনেক সাধুকে লিখেছেন, তাদের সংখ্যা কতজন? এই সংখ্যাগুলো দেখি আমরা 27 জন, 26 জন, 24 জন, 23 জন। আমরা অপশনগুলো দেখে নিলাম, আসলে মোট সংখ্যা হচ্ছে 24 জন। 24 জন সাধক মূলত এই চর্যাপদ লিখেছেন, অর্থাৎ 24 জন সাধকের লেখাগুলোকে এক জায়গায় একটা কম্পাইল করা হয়েছে এবং একটা কম্পোজিট ফর্ম আকারে প্রকাশ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, এখানে বলা হচ্ছে কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন। আসলে চর্যাপদ তো আমরা ইচ্ছে করলেই পড়তে পারবো না, কারণ চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি রূপ। অর্থাৎ আজকের অ্যালফাবেট, যেমন বাংলা অ্যালফাবেট 50 অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা যেটা আছে 50টি লেটার আছে, সেই 50টি লেটার বা এই লেটারগুলো ফ্রন্ট যেরকম আমরা দেখি, সেই সময় কিন্তু এরকম ফ্রন্ট ছিল না, শব্দ চয়ন ভিন্ন রকম ছিল, পাংচুয়েশন ছিল না বললে চলে, অনেক মেটাফরিক্যাল বর্ণনা ছিল যেগুলো ইঙ্গিতময়, ভাবার্থ বুঝতে হবে। সো এগুলো যারা পণ্ডিত ব্যক্তি তারাই শুধু এগুলো ব্যাখ্যা করতে পারতেন। তো এই পদগুলো বা কবিতাগুলোকে টিকার মাধ্যমে ছোট ছোট আকারে বর্ণনা করেছিলেন যে পণ্ডিত, তিনি হলেন কান্নপা, লুইপা, ডাকানব, মণি দত্ত। আমরা মণি দত্ত দেখতে পাচ্ছি। আসলে ক, খ, গ ওনারা কেউই টিকা আকারে প্রকাশ করেননি, কারণ ক, খ, গ ওনারা তিনজনই হচ্ছেন চর্যাপদের লেখক বা চর্যা লিখেছেন। মণি দত্ত মূলত তাদের এই লেখাগুলোকে তিনি টিকার আকারে প্রকাশ করছেন। মণি দত্ত হচ্ছেন সংস্কৃত ব্যাকরণে একজন বিশেষজ্ঞ। মণি দত্ত তিনি এই চর্যাপদকে অত্যন্ত সাহস করে টিকা আকারে প্রকাশ করেছেন। পরের কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 12, চর্যাপদ এর এক প্রকার, চর্যাপদ এক প্রকার ডট ড্যাশ, চর্যাপদ এক প্রকার কি? এখন যদি বলি আমরা চর্যাপদ এক প্রকার কি, তার জবাবে আমরা কি বলবো? অপশনগুলো দেখে নেই, ছড়া, গল্প, গান, রম্য রচনা। আসলে চর্যাপদ হচ্ছে এক প্রকার গান, অর্থাৎ এগুলো সাধকরা গাইতেন এবং সেগুলো লিখতেন, সেই লেখা গানগুলি হচ্ছে এখন পদ আকারে প্রকাশ করা হয়েছে বা কবিতা আকারে প্রকাশ করা হয়েছে। কোয়েশ্চেন 13, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে চর্যাপদের ভাষা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষাকে কি রূপে প্রকাশ করেছেন? তিনি চর্যাপদের ভাষাকে কি ভাষা হিসাবে চিহ্নিত করেছেন? কি বলেছেন চর্যাপদের ভাষা সম্পর্কে? তিনি বলেছিলেন ব্রজবুলি ভাষা, জগা খিচুড়ি ভাষা, সান্ধ্য ভাষা, বঙ্গ কামরূপী ভাষা। আনসার হবে গ, সান্ধ্য ভাষা। তিনি সান্ধ্য ভাষা বলেছেন এই জন্যই, চর্যাপদের ভাষাগুলো এত মিস্টেরিয়াস, এত অস্পষ্ট, ধরা যায় না। যেমন সান্ধ্য ভাষা বলতে আমরা বলছি যে সন্ধ্যার সময় যে আধো আলো আধো অন্ধকার, স্পষ্ট বোঝা যায় না সামনের কোনো কিছু, কোনো অবজেক্ট বা বস্তুকে,
ডেফিনেটলি সেই সেন্স থেকে তিনি ভাষার নাম দিয়েছিলেন সান্ধ্য ভাষা। খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না। সেই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই চর্যাপদ ভাষাকে তিনি বলেছিলেন সান্ধ্য ভাষা। কোয়েশ্চেন 14, চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? আমরা যদি বলি চর্যাপদ যে বাংলা ভাষা আদি গ্রন্থ, এটা আমরা প্রমাণ ছাড়া কিভাবে বলবো? আসলে এটা কিন্তু প্রমাণ সাপেক্ষেই বলা হয় চর্যাপদ বাংলা ভাষা আদি গ্রন্থ। কারণ অন্যান্য ভাষার পণ্ডিতরা যখন এই চর্যাপদ নেপালের রাজদরবারে গ্রন্থশালাতে আবিষ্কার করা হলো, তখন মৈথিলি ভাষার মৈথিলি ভাষার পণ্ডিতরা, হিন্দি ভাষার পণ্ডিতরা, উড়িষ্যার ভাষার পণ্ডিতরা এবং অন্যান্য ভাষা এশীয় অন্যান্য ভাষার পণ্ডিতরা দাবি করলেন যে এটি আমাদের ভাষার আদি গ্রন্থ। পরবর্তী সময় এটি ভাষা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করা হলো যে চর্যাপদ বাংলা ভাষারই আদি গ্রন্থ। সেটি কে করেছিলেন? সেটি করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আসলে এটি প্রমাণ করেছিলেন যে চর্যাপদ বাংলা ভাষা আদি গ্রন্থ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই মহান ব্যক্তিত্বই তিনি এটা প্রমাণ করেছিলেন। কোয়েশ্চেন 15, বাংলা সাহিত্যে আদি গ্রন্থ চর্যাপদ রচনা কাল কত? আসলে বাংলা সাহিত্যের আদি গ্রন্থ রচনা কাল নিয়ে দুটি মত পাওয়া যায়। একটি মত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরেকটি মতামত দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ এই সময়কালীন চর্যাপদ রচনা হয়েছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন 650 থেকে 1200 এই সময়কালে চর্যাপদ রচনা করা হয়েছে। তো যাই হোক, অপশন দেখে আমরা চুজ করব কোনটা আছে। অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক, অষ্টম থেকে চতুর্দশ শতক, নবম থেকে চতুর্দশ, দশম থেকে চতুর্দশ। যেহেতু চতুর্দশ ক, খ, খ, গ, ঘ তিনটাতে চতুর্দশ, এই তিনটা কিছুতে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। যেহেতু একটি মাত্র আছে সপ্তম থেকে দ্বাদশ শতক, সুতরাং এইটাই হবে সঠিক আনসার। আনসার হবে ক, সপ্তম থেকে দ্বাদশ শতক। কারণ এর লিমিটই ছিল দ্বাদশ শতক পর্যন্ত বাংলা সাহিত্যে প্রাচীন যুগ। আমরা যদি বাংলা সাহিত্যে যুগ বিভাগ করি, 1200 সালের পর আগ পর্যন্ত সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং 1200 সালের পরে থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা হয়। কোয়েশ্চেন নাম্বার 16, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচিত হয়? আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখতে যাই, তাহলে সেই সময় কিন্তু বাংলা অঞ্চলে শাসন করেছিল পাল সাম্রাজ্য। পাল রাজারা শাসন করতেন। তো পাল, সেন, মুঘল, এখানে তুর্কি আছে, আমরা দেখিনি তুর্কি শাসন। তো সব মিলে চর্যাপদ রচনা করা হয়েছিল যেই সময়, সেটা বিশ্লেষণে আমরা দেখব যে এটা হচ্ছে পাল শাসন আমলে চর্যাপদ রচিত হয়। এবং কোয়েশ্চেন নাম্বার 17, চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? চর্যাপদে তো সব মিলে যতগুলো 71টি পদ পাওয়া গেছে বা 51টি পদ বা কবিতা পাওয়া গেছে, 51। এই 51টির মধ্যে সবগুলো কিন্তু পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায়নি। কিছু পদ আছে পাওয়া যায়নি, কয়েকটা পদ আছে পাওয়া যায়নি, আর একটা পদ আছে যেটা খণ্ডিত অংশ পাওয়া গেছে। খানিকটা পাওয়া গেছে, খানিকটা পাওয়া যায়নি। তো আমরা অপশনগুলো দেখে নিই। ক 10 নম্বর পদ, খ 16 নম্বর পদ, গ 18 নম্বর পদ, ঘ 23 নম্বর পদ। তো আনসার হবে ঘ 23 নম্বর পদ। এই 23 নম্বর পদটিতে আংশিকভাবে পাওয়া গেছে, খানিকটা পাওয়া গেছে আর খানিকটা পাওয়া যায়নি। কোয়েশ্চেন নাম্বার 17, এখানে বলা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহ করতে গিয়েছেন। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহ করতে গিয়েছেন কোথায় কোথায়? তো অপশনগুলো দেওয়া আছে, তিব্বতে গিয়েছেন, নেপালে, ভুটান, সিকিম, কাশী, বেনারস, বম্বে, জয়পুর। তিনি গিয়েছেন মূলত তিব্বত এবং নেপালে, এই দুটি জায়গায় তিনি সাহিত্য অনুসন্ধানে গিয়েছিলেন। কোয়েশ্চেন 19, চর্যাপদ কোন ধাবা অবলম্বীদের সাহিত্য?
যেহেতু আমরা বুঝতে পেরেছি যে সেই সময় পাল শাসকরা শাসন করত, অর্থাৎ পাল ডাইনাস্টি সেই সময় ক্ষমতায় ছিল, প্রায় 450 বছর তারা শাসন করেছিল। সে গোপাল পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে প্রায় 450 বছর তারা শাসন করেছিল। সে দীর্ঘ সময় কালে এই সাহিত্য রচনা হয়েছিল। সো সঙ্গত কারণে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য হওয়া উচিত। হচ্ছে সনাতন হিন্দু, সহজিয়া বৌদ্ধ, জৈন ধর্ম, হরিজন ধর্ম। আসলে এটা হবে সহজিয়া বৌদ্ধ। বৌদ্ধ ধর্মেরই একটু আরেকটা সেক্ট আছে, একটা ধারা আছে, সেই ধারাটা হচ্ছে সহজিয়া বৌদ্ধ। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী এই সাহিত্য রচনা করেছিলেন। আনসার সহজিয়া বৌদ্ধ। কোয়েশ্চেন 20, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত সালে চর্যাপদ প্রকাশিত হয়? চর্যাপদ 1960 সালে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন, কিন্তু এই চর্যাপদ তো প্রকাশ করা হয় পরবর্তীতে লিখিত আকারে, এটা প্রকাশ করা হয় কত সালে, এবং প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই পরিষদ এটি প্রকাশ করে, প্রকাশ 1907 সালে, 1926 সালে, 1916 সালে, 1927 সালে এটা প্রকাশ করা হয় 1916 সালে। হ্যাঁ, ওকে, কোয়েশ্চেন আনসার হবে গ, 1916 সালে। কোয়েশ্চেন 21, কোয়েশ্চেন 21 আমরা দেখব। এখানে কোয়েশ্চেন 21, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? যখন এই চর্যাপদটা প্রকাশ করা হয় 1916 সালে বঙ্গ সাহিত্য পরিষদ থেকে, কিন্তু এই প্রকাশিত চর্যাপদের সম্পাদনা কে করেন? ডেফিনেটলি সম্পাদনা করেছেন যিনি এটা আবিষ্কার করেছেন তিনি। দেখি আমরা অপশনগুলোকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রী হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর শ্রী হরলাল রায়। এটা আনসার হবে খ, শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা কোয়েশ্চেন 22, বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কয়টি? আমি অলরেডি বলে দিয়েছি এটি, সেটি হচ্ছে 51টি পদের সংখ্যা। আমরা দেখে নেই 46টি প্রথমে প্রাপ্ত পদের সংখ্যা। মোট পদ সংখ্যা ছিল 51টি, কিন্তু আমরা পেয়েছি কতগুলো? অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন কতগুলো? তিনি আবিষ্কার করেছেন মূলত 46, 46.5, 49টি, 50টি। এটি হবে 46.5টি, অর্থাৎ বাকি আর পদগুলোকে আবিষ্কার করা সম্ভব হয়নি। কোয়েশ্চেন 23, কতবারের চেষ্টায় হরপ্রসাদ শাস্ত্রী সফল হন? তিনি কতবার গেয়ে গিয়ে তার পরবর্তী সময় তিনি সফল হয়েছিলেন? তিনি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার। অবভিয়াসলি রিজিট রেড কালার মার্ক করা আছে, এটি হচ্ছে তৃতীয়বারের মতো গিয়ে তিনি সফল হয়েছিলেন। কোয়েশ্চেন 24, কি নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়? যখন বঙ্গীয় সাহিত্য পরিষদে চর্যাপদ প্রকাশ করে 1916 সালে, তার নাম দেয়, এরকম একটা নাম দেয়, আমরা দেখিনি। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মিস্টিক সংস অফ বাংলা, হাজার বছরের পুরাণ ও বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, কোনোটি নয়। আসলে বঙ্গ সাহিত্য পরিষদ থেকে এটি হচ্ছে গ নাম্বার অপশনটা সঠিক। হাজার বছরের পুরাণ ও বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে এই বঙ্গ সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশ করা হয়। সর্বপ্রথম চর্যার ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন কে? ভাষা নিয়ে গবেষণা করেন যে আসলে এটা কোন ভাষার সঙ্গে এই চর্যাপদের ভাষা মিলছে, যেহেতু অনেক পণ্ডিত দাবি করেছিল আমাদের ভাষার সঙ্গে মিলছে, তাদের ভাষার সাথে মিলছে ইত্যাদি। সব বিশ্লেষণ শেষে বাংলা ভাষার সঙ্গে এটা মিল পাওয়া যায়। তবে ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার সেন। আসলে ভাষা বিদ হিসাবে আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি মূলত ভাষাতাত্ত্বিক বিশ্লেষণটি করেন। কোয়েশ্চেন 26,
কোয়েশ্চেন 26, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কোন দিকটি আলোচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষা, শিল্প, ধর্ম এবং আরেকটা অপশন আছে সমাজ, এই চারটির মধ্যে কোনটি বিষয় নিয়ে তিনি মূলত আলোচনা করেন? তিনি মূলত ভাষা নিয়ে আলোচনা করেন। ভাষার বিষয়টা তিনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন এবং গবেষণা করেন। সহজিয়া সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠতা আছে। যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে চর্যাপদ মূলত বৌদ্ধ ধর্মের সহজিয়া বৌদ্ধরা এটা লিখেছেন, তাদের ধর্মের তত্ত্ব কথা লিখেছেন গান আকারে। কিন্তু এই সহজিয়া সম্প্রদায় বর্তমান সময় কোন সম্প্রদায়ের সাথে মিল আছে? আসলে আমরা দেখি না অপশনগুলো, বাউল সম্প্রদায়ের, শাসক সম্প্রদায়ের, সন্ন্যাস সম্প্রদায়, সুফি সম্প্রদায়, তাদের সাথে মিল আছে বর্তমানে বাউল সম্প্রদায়। এই জন্য বাউল সম্প্রদায় মিল আছে। বাউল সম্প্রদায় বেসিক্যালি তারা একক জায়গায় অবস্থান করে না, তারা সঙ্গীত চর্চা করে এবং আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে তারা গান করে। তাদের জীবনটা একটু অন্যদের থেকে আলাদা, একটু ঘরের বাইরে তারা অবস্থান করে। তারা সমাজ, ধর্ম বা পারিবারিক জীবনযাপন তারা করে না বললেই চলে। তাদের সাথে সেই সহজিয়া সম্প্রদায় মিল ছিল। কোয়েশ্চেন 28, চর্যাপদের প্রথম পদটি হচ্ছে, চর্যাপদের অনেকগুলো পদ আছে। প্রথম পদটি হচ্ছে কায়া তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈতাকাল, এইটা না তালত মন ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নিতে আবেশী, আর শনে ভরতী করুণা নাবি রূপা থুই নাহি ভাবি, আর ঘ উষ্ণা উষ্ণা পার্বত্য হি বনয় সবরী বালি মৌরঙ্গী পিছে পরহীন সবরী গিবল সঞ্চরা মালি। এই যে চারটি লাইন আছে, চারটি আমরা পদ পাচ্ছি, দেখেন খানিকটা বাংলা খানিকটা অন্য ভাষা, কেমন মনে হচ্ছে? এই জন্যই হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যেটা সান্ধ্য ভাষা, খানিকটা বোঝা যাচ্ছে খানিকটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, চর্যাপদের প্রথম পদটি হচ্ছে এই ক নাম্বার অপশন হবে বলে আশা করছি। দেখি আনসার হচ্ছে ক, ইয়েস। কা তরুবর পাঞ্চবিড়াল চঞ্চল চেয়ে পৈঠাকাল বা পৈঠাকাল। যাই হোক, ক নাম্বার আনসারটি হচ্ছে সঠিক। কোয়েশ্চেন 29, হরপ্রসাদ শাস্ত্রী উপাধি কি ছিল? এই হরপ্রসাদ শাস্ত্রী এই পণ্ডিত ব্যক্তিকে উপাধি দেওয়া হয়েছিল, একটি চমৎকার উপাধি দেওয়া হয়েছিল, নাম ছিল সেটি সাহিত্যগুরু, মহামহোপাধ্যায়, কবি কঙ্কন, কবিগুরু না, তার উপাধি ছিল মহামহোপাধ্যায়। এই উপাধি তাকে বলা হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কোয়েশ্চেন 30, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল কতটি? আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে চর্যাপদকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচনা হয়েছে, আর সুনীতি কুমার বলছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। সঙ্গত এখানে আনসার হওয়া উচিত খ। দ্যাট মিনস এটি মনে হয় একটু এলোমেলো হয়ে গেল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা হবে আনসার হবে ক, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেন্সে যাই। কোয়েশ্চেন্স নাম্বার 31। কোয়েশ্চেন্স 31, চর্যাপদের পদকর্তাদের পরিচয় পাওয়া যায়। চর্যাপদের যে পদকর্তা, যে আমরা দেখলাম যে প্রায় 24 জন পদকর্তা বা 24 জন কবি বা সাধক যে এই চর্যাপদ লিখেছেন, তাদের পরিচয় আমরা বুঝবো কিভাবে? তাদের তো আমরা দেখতে পাচ্ছি না, হাজার বছর আগেকার কথা, তাদের পরিচয় কিভাবে আমরা জানবো? তারা যে লিখেছেন যে গান বা গীতগুলো বা কবিতাগুলো, সেগুলোর মধ্যে তাদের পরিচয় লুকিয়ে আছে এবং সেই পরিচয় দেওয়ার একটা নিজস্ব একটা ধরন আছে। গানের শুরু এবং শেষ থেকে, গানের মাঝ বা শেষের ভণিতা থেকে, এবং গানের শুরু ও গানের ভণিতা থেকে, গানের শেষের ভণিতা থেকে। অর্থাৎ এই চর্যাপদের কবিদের আমরা পরিচয় পাই মূলত গানের মাঝে ও শেষের ভণিতা থেকে। অর্থাৎ কোনো গানের মাঝে এবং শেষের ভণিতা থেকে সেটা নিজের সম্পর্কে একটু পরিচয় দিয়ে থাকে। আমরা খেয়াল করবেন, যখন কোনো আমরা বাউল সঙ্গীত শুনি, সেখানে যে বাউল গানটি লিখেছে তার নাম কিন্তু চলে আসে,
লালন সঙ্গীত শুনলে লালনের কোনো একটা কথা, লালন শব্দটি গানের কোনো এক জায়গায় চলে আসে। এভাবে শাহ আলম, বাউল শাহ আলমের গান শুনে কোথাও গানের মাঝখানে বাউল শাহ আলম চলে আসে। হাসন রাজার গান শুনে হাসন রাজার শব্দটি অনেক সময় চলে আসে। এভাবে গানের মাঝে তাদের পরিচয় দিয়েছিলেন। মূলত তাদের গানগুলোর মাঝে এবং শেষের ভণিতায় তাদের পরিচয়গুলো পাওয়া যায়। কোয়েশ্চেন 32, কান্নপা কতটি পদ রচনা করেছেন? এই যে কবি বা পদকর্তা আছে যারা, তাদের মধ্যে কান্নপা ছিলেন সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। তার পদের সংখ্যা হচ্ছে 12টি, 13টি, 8টি, 4টি। আমরা আনসার চুজ করব খ 13টি। তিনি সর্বোচ্চ সংখ্যক পদ রচনা করেছেন, যার সংখ্যা 13টি। চর্যাপদ যে বিষয়টি প্রাধান্য পেয়েছে, চর্যাপদ যে লেখা হয়েছে, এখানে কোনো কবি যখন কোনো কবিতা লেখা বা কোনো উপন্যাসিক উপন্যাস লিখে বা নাটক রচনা করে, কোনো নাট্যকার প্রত্যেকটা লেখার মধ্যে একটা মেসেজ ট্রান্সমিট করার চেষ্টা করে অডিয়েন্সের কাছে, তিনি কি বলতে চাইছেন, তার মোটিভটা কি। কিন্তু এই চর্যাপদের আলোচনার মোটিভটা কি ছিল সেটা আমরা দেখে নিই। সাধনতন্ত্র, চর্চা, নির্বাণ লাভ কোনোটিই না। তাদের এই চর্চার মূল বিষয়বস্তু ছিল সাধনতন্ত্র। তারা সাধনা করত, সাধনতন্ত্র, দ্যাট মিনস যারা সাধন করত, সারাদিন যে তারা ধ্যান করত, ধ্যানেরই একটা তত্ত্ব ছিল এই কবিতার, তত্ত্বের বহিরূপ ছিল এই কবিতাগুলো। চর্যাপদের ভাষা দুর্বোধ্য হওয়ার কারণ কি? চর্যাপদের ভাষা দুর্বোধ্য হওয়ার কারণ হচ্ছে, কতগুলো অপশন আমরা দেখে নেব। ধর্মীয় কারণে, তন্ত্র ও যুগের প্রতাপের কারণে, অন্যান্য ভাষার প্রভাবের কারণে, নিছক কারণে। আসলে নিছক কারণে তারা ভাষাগুলো কঠিন করেনি বা হয়নি। ধর্মীয় কারণেও ঠিক না, তারা ধর্ম চর্চা করেছে ঠিক আছে, অন্যান্য ভাষার প্রভাবের কারণে না। তারা এখানে উর্দু, ফার্সি বা ইংলিশ সব ধরনের ভাষা সংমিশ্রণ করেনি। মূল কারণটা হচ্ছে খ তন্ত্র ও যোগের প্রতাপের কারণে। তার অত্যন্ত গভীর আধ্যাত্মিকতা ছিল তাদের মাঝে, যার কারণে তাদের ভাষাগুলো সেভাবে বেড়ে আসে একটা উচ্চতর পর্যায় থেকে। যেহেতু তারা ছিল মিস্টিক রাইটার, তারা ছিল আধ্যাত্মিক লেখক, যার কারণে তাদের ভাষার বই প্রকাশটা ছিল অত্যন্ত দুর্বোধ্য। যেটা বুঝতে গেলে একটা পর্যায়, একটা সাইকোলজিক্যাল, একটা মেন্টাল স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, আদারওয়াইজ সেগুলো বোঝা সম্ভব নয়। কোয়েশ্চেন 35, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার লাইব্রেরি থেকে আরও 2টি গ্রন্থ উদ্ধার করেন। অর্থাৎ চর্যাপদ ছাড়াও তিনি আরও 2টি গ্রন্থ উদ্ধার করেন। এই 2টি গ্রন্থ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। একটি হচ্ছে ডাকানর্ব দোহাকোষ, শ্রীকৃষ্ণ কীর্তন ও চর্যাগীতি, মন্ত্র পাঠ ও সাধন তত্ত্ব, নিরঞ্জন রুষ্মা ও ময়নামতির গান। আনসার হবে ক ডাকার্ণব ও দোহাকোষ। এই 2টি গ্রন্থ তিনি নেপালের রাজদরবার থেকে সংগ্রহ করেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 36। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কে ছিলেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মূলত কলকাতা বংশোদ্ভূত একজন ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সংস্কৃত কলেজে বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আসলে তিনি কলকাতা না, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি একই সাথে 2টা বিভাগের প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা করে তিনি সেই ডিপার্টমেন্টে তিনি চেয়ারম্যানশিপ পদটি হোল্ড করেন। সো তিনি অত্যন্ত উচ্চতর মেধা ধীর সম্পন্ন একজন ব্যক্তিত্ব। কোয়েশ্চেন 37, চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায়? চর্যাপদকে যদি আমরা ভাষাগত স্ক্যানিং করি, ভাষা বিশ্লেষণ করা যায়, তাহলে বলা হচ্ছে এখানে কিছু প্রবাদ বাক্য পাওয়া যায়। আমরা দেখে নিই, 7টি, 6টি, 8টি, 9টি, আর সংখ্যা হচ্ছে 6টি। 6টি প্রবাদ পাওয়া যায় চর্যাপদে। কোয়েশ্চেন 38, চর্যাপদে কাকে নারী কবি হিসেবে মনে করা হয়? চর্যাপদের যে কবি আছেন বা যারা চর্যাপদ লিখেছেন তাদের মধ্যে একজনকে মনে করা হয় নারী। এটা কোনো
তাত্ত্বিক এটা বিশ্লেষণ, এটা সরাসরি কোনো প্রমাণ নেই। তো মনে করা হয় একজন নারী কবি ছিলেন, তাদের মধ্যে কান্নপা, সবরপা, কোক্কুরিপা, লুইপা। কোক্কুরিপাকে মনে করা হয় নারী কবি বা চর্যাপদে নারী লেখক। চর্যাপদের ভাষাকে কি ধরনের ভাষা বলা হয়? আমরা আগে বলেছি আলো আধারি ভাষা বলা হয়, যেহেতু ভাষাটা বোঝা যায় খানিকটা, খানিকটা বোঝা যায় না। দেখুন অপশন: সান্ধ্য ভাষা, বঙ্গ কামরূপী ভাষা, অসমীয়া ভাষা, ব্রজবুলি ভাষা। আসলে এটাকে আমরা বলছি সান্ধ্য ভাষা। কোয়েশ্চেন 14, চর্যাপদে যে কবির নাম থাকলেও পদ পাওয়া যায়নি। চর্যাপদে একজন কবির নাম পাওয়া গেছে, কিন্তু তার নাম, তিনি কোন পদ লিখেছেন বা কোন কবিতাটি লিখেছেন তার কোনো হদিস মেলে না। তবে সেই কবির নাম পাওয়া যায় জয়নন্দী, বিনপা, ডম্বিপা, লারি ডম্বিপা। তিনি হচ্ছেন লারি ডম্বিপা, যার যে কবির নাম আছে বা পদকর্তার নাম আছে, কিন্তু পদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে কোয়েশ্চেন 41 আমরা দেখব। কোয়েশ্চেন 41, চর্যাপদে ধর্মীয় বিষয় ছাড়াও আর কোন বিষয় ইঙ্গিত পাওয়া যায়? চর্যাপদ বেসিক্যালি এটা ধর্মচর্চা ভিত্তিক একটি গ্রন্থ। এটা মূলত ধর্মচর্চার জন্য লেখা হয়েছিল, কিন্তু ধর্মচর্চার জন্য লেখা হলেও এখানে অন্যান্য বিষয়গুলো চলে আসে। একটা বিষয়ের সম্পর্কে লিখতে গিয়ে রিলেটেড কিছু টপিকস বা রিলেটেড কিছু সাবজেক্ট, সমসাময়িক সামাজিক ব্যবস্থাও চলে আসে। তো আমরা দেখে নিই কোন বিষয় আরো পাওয়া যায় ধর্ম ছাড়াও: সামাজিক, রাজনৈতিক, পররাষ্ট্র, এবং এখানে আছে দার্শনিক। কোন বিষয়টা পাওয়া যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক। সামাজিক বিষয়টিও ধর্মীয় বিষয় ছাড়া চলে আসে চর্যাপদে। আর চর্যাপদে যেসব পদ পাওয়া যায়নি, আমরা জানি মোট পদের সংখ্যা হচ্ছে 51টি, অর্থাৎ ডক্টর সুনীতি কুমার সেন বলছেন 51টি, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 50টি। তো যেটাই হোক না কেন, এর মধ্যে কয়েকটি পদ পাওয়া যায়নি, আর একটা তো পাওয়া গেছে খানিকটা হিসাবে, অর্ধেকটা পাওয়া গেছে, সেটা হচ্ছে 23 নাম্বার। তো আমরা দেখি কতগুলো পদ পাওয়া যায়নি। এখানে হবে 23, 24, 25 ও 48। এই চারটি পদ মূলত পাওয়া যায়নি। 23 নাম্বার সামান্য একটু পাওয়া গেছে, তো 24, 25, 48 এই কয়টি পদ পাওয়া যায়নি। আমাদের কত ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। যদি আমরা পুরো ক্লাসটা রিভিউ করি, আশা করি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আপনারা অ্যাচিভ করবেন। পরের কোয়েশ্চেন 43, চর্যাপদের মোট পদের সংখ্যা কয়টি? আমরা অলরেডি জেনে গেছি। চর্যাপদের মোট পদের সংখ্যা 51টি, অ্যাকর্ডিং টু ডক্টর সুনীতি কুমার সেন অ্যান্ড অ্যাজ পার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দিস ইজ 50। ওকে, কোয়েশ্চেন্স নাম্বার, তবে 51টি বেশি গ্রহণযোগ্য, এবং কোনো পরীক্ষায় যদি 50, 51 দুটি থাকে, অবশ্যই আমাদেরকে 51টি চুজ করতে হবে, কারণ 51টির পক্ষে অন্যান্য ভাষাবিদ এবং পণ্ডিতরা মত দিয়েছেন যে না, পদের সংখ্যা 51টি। ভূষুকুপা কে ছিলেন? ভূষুকুপা অবশ্যই চর্যাপদে একজন কবি, রাজা কবিয়াল, সৌরাষ্ট্রের রাজপুত্র, সন্ন্যাস। ভূষুকুপা মূলত চর্যাপদের কবি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র। সেই সময় সৌরাষ্ট্র ছিল ওই এই উপমহাদেশে, সেখানকার রাজা রাজপুত্র, তিনিও এই চর্যাপদ লিখেছেন। সে রাজ দরবার ছেড়ে, রাজ শাসন ছেড়ে সে এইরকম বাউল জীবনযাপন করে ধর্মচর্চার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এবং এই দলে যোগ করে দিয়েছিল এবং ধর্মচর্চা করছেন, এবং তিনিও একজন এই চর্যাপদের পদকর্তা। তিনি ছিলেন মূলত সৌরাষ্ট্রের রাজপুত্র। 45 নাম্বার কোয়েশ্চেন, পদের সংখ্যার দিক থেকে দ্বিতীয় কবিকে? আমরা পদের সংখ্যার দিক থেকে দ্বিতীয় কবি হিসাবে ব্যবহার করব ভূষুকুপা, কোক্কুরিপা, ডম্বিপা, সরপা। তিনি হচ্ছেন ভূষুকুপা, তিনি হচ্ছেন পদের সংখ্যার দিক থেকে দ্বিতীয়। আমরা পদের সংখ্যার দিক থেকে প্রথম পেলাম কান্নপা, তিনি 13টি পদ রচনা করেছেন। তারপর হচ্ছে ভূষুকুপা, তিনি দ্বিতীয় অবস্থানে আছেন পদ রচনার দিক থেকে। কোয়েশ্চেন নাম্বার 46, আমরা কোয়েশ্চেন 46 দেখব এখন। 46 হচ্ছে পা কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা বারবার একটা কথা বলছি, পা, ডম্বি পা, সবর পা, লুই পা, এই যে পা শব্দটি ব্যবহার করা হচ্ছে, আসলে পা হচ্ছে
আর পা শব্দটি মূলত সম্মানার্থে ব্যবহার করা হচ্ছে। আমরা আধুনিক বাংলা পা বলতে অন্য কিছু মিন করলেও এখানে মূলত পা হচ্ছে সম্মানার্থে, তুচ্ছার্থে, ঘৃণার্থে, মৌলিকার্থে। অবশ্যই এটি হবে আনসার হচ্ছে ক, সম্মানার্থে। সম্মানার্থে ব্যবহার করা হয় পা শব্দটি বাংলা সাহিত্যে আদি গ্রন্থ চর্যাপদে। 47 বাংলা প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন। প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন কে? প্রথম বাঙালি হিসাবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন লুইপা। লুইপা হচ্ছেন প্রথম বাঙালি চর্যাপদের বাঙালি যিনি পূর্ণাঙ্গ পদ রচনা করেছিলেন। এটি একটি সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন, প্রায় সময় আসে। চর্যা শব্দের অর্থ কি? যদিও আমরা বলি চর্যাপদে আরো নাম আছে, চর্যা, আশ্চর্য, বিনশ্বর ইত্যাদি আছে, কিন্তু চর্যার শব্দটি অর্থ কি? চর্যার শব্দটি অর্থ কি? আমরা অপশনগুলো দেখে নিই। আচরণ, বিচরণ, কার্যবার্তা, প্রথা। এর শব্দ অর্থ হচ্ছে আচরণ। কোয়েশ্চেন 49 চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? চর্যাপদের ভাষা তিব্বতী ভাষায় এটা অনুবাদ করা হয়েছে। এটা অনুবাদ করেন হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন। এই চর্যাপদের তিব্বতী ভাষা অনুবাদ করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারণ কি? চর্যাপদ তো বাংলা সাহিত্যে আদি নিদর্শন, তবে প্রশ্ন হচ্ছে এটা নেপালে গেল কেন? মনে করা হয় তুর্কি আক্রমণকারীদের ভয়ে পণ্ডিতগণ নেপালে শরণার্থী হয়। জ্ঞানচর্চা নিরাপদ আশ্রয় মনে করে চলে যায় সেখানে। প্রাচীন বিজ্ঞজনের অত্যাচার, প্রাচীন বাঞ্জনদের অত্যাচারে, তারপরে এটা বাঞ্জন হবে না, ব্রাহ্মণদের অত্যাচার হবে। প্রাচীন ব্রাহ্মণদের অত্যাচারে বৌদ্ধদের তীর্থস্থান লুম্বিনী ভেবে, লুম্বিনী যেহেতু গৌতম বুদ্ধের জন্মস্থান এবং সেখানে একটা পবিত্র ভূমি বৌদ্ধদের কাছে, সেই কারণে তারা নেপালে যায়। আসলে তা না, মূল কথা বলা হচ্ছে যে আনসার হচ্ছে ক, তুর্কি আক্রমণকারীদের ভয়ে পণ্ডিতগণ নেপালে শরণার্থী হয়। অর্থাৎ 1204 সালে যখন ইকতাদার মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা দখল করলেন, তখন এই সমস্ত পণ্ডিতরা যারা ধর্মচর্চা করতেন, সাধক ছিলেন, তারা বাংলা ছেড়ে নেপালে চলে যায় বৌদ্ধরা, এবং সেই সময় তারা এই বাংলার সাথে আদি গ্রন্থটিও এখান থেকে তারা নিয়ে চলে যায়। এভাবে বাংলার সাহিত্যে আদি গ্রন্থ চর্যাপদ নেপালের রাজদরবারে সংরক্ষিত অবস্থায় থাকে। তো সবাইকে আবার ধন্যবাদ এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য। আবার কোনো ক্লাসে দেখা হবে। যদি ক্লাসটি ভালো লাগে, আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।